বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। সেই পর্বটি হলো 1971 সালে সম্মুখ সমরে কিভাবে খালেদ মোশাররফ আহত হলেন। বাংলাদেশের একমাত্র কমান্ডার যিনি যুদ্ধক্ষেত্রে স্বয়ং যুদ্ধ করেছেন বা সম্মুখ সমরে অংশ নিয়েছেন। 22 অক্টোবর খালেদ মোশাররফ ব্রাহ্মণবাড়িয়ার একটি যুদ্ধে আহত হন। পাকিস্তানি সৈন্যরা যখন এয়ারবাস্ট করছিলেন তখন তার কপালে একটি স্প্লিন্টার লাগে, তিনি আহত হয়ে পড়েন। আমি সালমা খালেদকে জিজ্ঞেস করেছিলাম যখন খালেদ মোশাররফ রণাঙ্গনে আহত হন তখন কি ওনার সাথে দেখা হয়েছিল কিনা। আমি তখন ছিলাম কল্যাণী পদে জায়গা ওইখানে ছিলাম। আমাকে জানানো হলো এরকম মাথায় স্প্লিন্টার গেছে, উনি আজকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে লখনৌ কমান্ড হসপিটালে, কলকাতার এয়ারপোর্টের আমাকে যাওয়ার জন্য। তখন আমি কলকাতা এয়ারপোর্টে গিয়েছিলাম, দেখলাম সোহা মাথায় পট্টি বাঁধা, ব্যান্ডেজ করা। তখন তো চলে গেল নিয়ে গেল লখনৌতে। তখন আমাকে আর যেতে বলে নেই, কিন্তু পরে অপারেশনের পরে আমি গিয়েছিলাম মুখটা অনেক ফুলা ছিল, মাথা পুরা মাথা তো অপারেশন হয়েছে পুরা 2 ভাগ করে। এটা বোধহয় 12 ঘন্টার মতো অপারেশন ছিল। তখন বারবার বলছিল যে স্প্লিন্টারটা দিয়ে আমার মেয়েকে আমি একটা লকেট করে দেবো। এটা মানে স্প্লিন্টার তো বের করেনি, তখন উনি জানে না, মনে করলো যে ওইটা দিয়ে ওইটা কোথায়, আমার মেয়েকে আমি একটা লকেট বানিয়ে দেবো ওইটা দিয়ে। আমি যতটা না বুঝছি, পরে ডাক্তাররা যখন উনি দাঁড়াইলো 1 মাস পরে, বললো যে আজকে আপনি কি পুণ্যের কাজ করেছেন জানি না, আপনার হাজব্যান্ড কোনোদিন দাঁড়াবে এটা আমরা চিন্তা করতে পারিনি, মানে এটা বাঁচার কোনো কথাই না। কিন্তু আশ্চর্যজনকভাবে তখন বেঁচে গিয়েছিল আর কি, এটাই বললো আর কি যে এটা আপনার ভাগ্য আর কি। 1971 সালে 22 অক্টোবর খালেদ মোশাররফ ভোর 5:30টায় আহত হন। উনি যে স্থানটিতে আহত হন সেই স্থানটি ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুরান বাজারে। সেই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন আইনউদ্দিন। আইনউদ্দিন ছিলেন তার সাব সেক্টর কমান্ডার। আইনউদ্দিন যা জানিয়েছিলেন, খালেদ মোশাররফ 9 বেঙ্গলের সক্ষমতা যাচাইয়ের জন্য ওই যুদ্ধের জন্য তাদেরকে অর্ডার দেন। তখন খালেদ মোশাররফ সেই যুদ্ধে অংশগ্রহণ করার আশ্বাস দেন। আইনউদ্দিনের সাব সেক্টর ছিল ময়নতলায়, আর খালেদ মোশাররফ থাকতেন মেলাগড়ে। তাই আইনউদ্দিন তাকে ওই রাতেই থেকে যেতে বলেন, কিন্তু খালেদ মোশাররফ না থেকে তিনি মেলাগড়ে চলে আসেন। মেলাগড় থেকে খালেদ মোশাররফ সকাল 5:30টায় কসবার পুরান বাজারে পৌঁছান। তার মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায়। খালেদ মোশাররফ পিছন থেকে তাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময়টাতে পাকিস্তানিদের ছোড়া এয়ারবাস্টের স্প্লিন্টার তার কপালে লাগে, তখন তিনি গুরুতর আহত হয়ে যান। আমরা ক্যাপচার করলাম কসবা পুরান বাজার 5:30টার দিকে। তখনই আমরা যে জায়গাটা ছিলাম মশওয়ার, এটা বোধহয় আর্টিলারি রেজিস্টার টার্গেট ছিল। পাকিস্তান আর্মির বিনতি এবং উজানিশ্বর থেকে তাদের আর্টিলারি গান দিয়ে এয়ার ব্লাস্ট ফায়ার শুরু করলো ইন্টেন্স রেটে। প্রথম শেলই আইসা ব্লাস্ট করলো আমাদের মাথার উপরে। আমরা এত সেন্সিটিভ হয়ে গেছিলাম। আমি খালেদ মোশাররফ আমার ডান পাশে দাঁড়ানো বাংকারে, বাম পাশে দাঁড়ানো ক্যাপ্টেন সোজাদ আলী এমএনএ। তো এয়ার ব্লাস্ট আসলো, আমি বললাম জাম্প, এই কথা বলে আমি জাম্প করে আরেকটু কপারে চলে গেলাম। বাট খালেদ মোশাররফ আর ক্যাপ্টেন সোজাদ আলী রিয়্যাক্ট করতে পারলো না। আমাদের প্রায় 1 মিটার উপরে যখন এয়ার ব্লাস্ট হইল, তো পরের মুহূর্তে আমি দেখতেছিলাম খালেদ মোশাররফ কি পেঁচাচ্ছিল কপালের মধ্যে। দেখলাম ওনার কোমরে গামছা থাকতো একটা, ওই গামছা পেঁচাচ্ছে আর আমার গালাগালি করতেছে। এটা আউট অফ সেন্সই করতেছিল, কারণ উনি তখন ওনার মাথায় এখানে স্প্লিন্টার লাগছে, উনি বসতেছে না। স্প্লিন্টার লাগার পরে তখন লাঠি যে একটা স্প্লিন্টারই লাগছে, আরও কয়টা লাগতে পারত। তা আমরা তখন ওনাকে আমি জোর করে কাঁধে চাপ দিয়ে বসায় দিলাম যাতে ফার্দার আর আহত উনি না হন। আর ক্যাপ্টেন সোজাদ আলীর এই বুড়ি ফেটে লটকা গেছে, উনি বুড়ি চেপে ধরে বসা পড়লেন। ওই অবস্থা যখন চলছিল তখন আমি খালেদ মোশাররফরে ওইখান থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করলাম।
তা আমি তো আরও অনেক পাতলা ছিলাম তখন, আর খালেদ মোশাররফের ওজন আমাতে বেশি ছিল, লম্বা আমাতে বেশি ছিলেন। আমি চেষ্টা করে ওনাকে উঠাইতে পারছিলাম না, যতবারে উঠাইতে চেষ্টা উনি আমার ঘুষি মারতো, আউট অফ সেন্স, মানে সেন্সের ভিতরে না। তা আমি যখন উঠাইতে পারছিলাম, আমার একজন অফিসার শেহরিয়ার হুদা, সেকেন্ড লেফটেন্যান্ট, উনি দৌড়ে আসলো। তো আমরা দুইজনে মিলে খালেদ মোশাররফরে কাঁধে করে নিয়ে যাই। তো অনেক উঁচু জায়গাতে আমাদের প্রায় 200-250 গজ পিছনে যাইতে হলো, যেখানে আমাদের গাড়ি ছিল। তো ওইখানে গাড়িতে গিয়ে দেখি খালেদরে গাড়ির ফ্রন্ট সিটে বসাইলাম, কিন্তু ড্রাইভার নাই। তো আর গুড লাক, সে ওই জিপের চাবিটা জিপের মধ্যে রেখে ড্রাইভার ভাইগে গেছিল, যখন নাকি হেভি সেলিং শুরু হইলো। তা আমি নিজে তখন গাড়ির ড্রাইভিং সিটে বসে আমি ড্রাইভ করবো। একজন মেডিকেল স্টুডেন্ট উনি বললো যে আমি সাথে যাই স্যার, হ্যাঁ ধরে রাখেন। তো উনি ওই অ্যাবনর্মাল বিহেভ করতেছিলেন। তো পিছনের সিটে বসে উনি খালেদকে যাবে ধরে রাখলেন, আমি নিয়ে গেলাম। আরেকটু পিছনে যাওয়ার পরে ড্রাইভার যে ছিল, সেই ড্রাইভার তখন এই পেয়ার হইলো ওইখানে, আমি তার বোঝাই দিয়ে আমি ফেরত চলে আসলাম। তো ওইখানে ফেরত যখন আসি, তখন ক্যাপ্টেন সুজাত আলী খুব চিৎকার করে আমার নাম ধরেই বলতেছিল যে মেজর সাহেব, আপনি আমার উদ্ধার করবেন না, আমি তো এখানে থেকেই মরে যাব। খুব আকনি বিরতি করতেছিলেন। তা আমি তখন আবার সেই এরিয়াকে নিয়ে সাথে নিয়ে আমি তখন ক্যাপ্টেন সুজাত আলীকেও আবার ওয়েট করি। এই যে অপারেশনটা, এটা অ্যাকচুয়াল পরিবেশ না দেখলে আপনারা চিন্তা করতে পারবেন না। 6টা গান ফায়ার করতেছে, এয়ারবাস প্রতি মিনিটে 5টা করে এয়ারবাস হইতেছে এরিয়ার উপরে। এর ভিতর দিয়ে আমরা মুভ করে এই দুইজনকে আমরা আবার ওয়েট করেছি। একজনকে করেছি যে হিওজা নামেন এবং আমাদের নাম্বার 2 সেক্টরের এরিয়া। আর দ্বিতীয় হলো যে খালেদ মোশাররফের ইম্পর্টেন্স আমরা তখনও জানতাম, যে উনি যদি কোথা না খাতা কিছু হয়ে যায়, লিবারেশন ওয়ার এক জায়গাতে এসে থমকে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যত রিস্কি হোক আমরা খালেদ মোশাররফকে এভাকুয়েট করব, ওনাকে এভাকুয়েট করা হইল। 2 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য একটি হসপিটাল ছিল। সেই হসপিটালের নাম ছিল বাংলাদেশ হসপিটাল। সেই হসপিটালের দেখাশোনা করতেন বা মেজর কোনো অপারেশন করতেন ডাক্তার মবিন। খালেদ মোশাররফ আহত হন, তাকে প্রথমত গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মবিন, ডাক্তার MM দত্ত এবং মদন নামে একজন আর্মি ক্যাপ্টেন তাদের সাথে খালেদ মোশাররফকে গুয়াহাটি দেখতে যান। সেখানে ডাক্তার মবিন দেখতে পারলেন যে খালেদ মোশাররফ চোখ খুলতে পারছিলেন না, চোখে দিয়ে অনবরত পানি ছুটছিল। খালেদ মোশাররফ চাচ্ছিলেন যে তার মাথার অপারেশনটা যেন লন্ডনে হয়, তাই তিনি ডাক্তার মবিনকে বলেন যে তাকে লন্ডনে নিয়ে যাবার ব্যবস্থা করার জন্য। কিন্তু ইন্ডিয়ান সৈন্যরা চাচ্ছিলেন যে তার অপারেশনটা ইন্ডিয়াতে হোক, তাই ডাক্তার মবিন, ডাক্তার MM দত্ত এবং ক্যাপ্টেন মদন খালেদ মোশাররফকে হেলিকপ্টারে করে ট্রেচার দিয়ে কলকাতায় নিয়ে আসেন। ক্যালকাটা থেকে তাকে লখনৌতে পাঠিয়ে দেন চিকিৎসা বা অপারেশন করার জন্য। কমান্ড হসপিটালে যাওয়ার পরে উনি তখনও ফুলি কনশাস, বাট হি ক্যান ওপেন হিজ আইজ, হি ক্যান সি, বাট ওই একটা CSF বলি আমরা, যে ব্রেনের মধ্যে যে পানির মতো একটা জিনিস থাকে, সেটা লিক হচ্ছে, লিক হয়ে চোখটা বন্ধ হয়ে আসে। সুতরাং আপনি যদি এরকম করে থাকেন তাহলে দেখতে পায়, কিন্তু তাছাড়া হি ক্যানট ওপেন হিজ আইজ। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে প্রথম দিন খালেদ আবার বললো, খালেদ মবিন তুমি আমাকে কী করছো এখানে, আমাকে কোথায় অপারেশন হবে? তাই আমি বললাম যে দেখেন, আমাকে তো 2-1 দিন সময় দিতে হবে। আমি তখন কনস্ট্যান্টলি জাফরুল্লাহ ইন ইংল্যান্ড, বললাম জাফরুল্লাহকে টেলিফোন করলাম, এটা ওটা করে জানালাম যে খালেদ মোশাররফ সিরিয়াসলি ইনজোর্ড, অ্যারেঞ্জ শিফটিং হিম টু ইংল্যান্ড। আমাদের 2টো কারণ ছিল। একটা হলো, আমরা যদি নিয়ে যেতে পারি খালেদ মোশাররফকে, তাহলে তার চিকিৎসাটা বেটার হবে। সেকেন্ড কারণটা হলো, তাতে আমাদের বাংলাদেশ যে যুদ্ধ হচ্ছে, সেই কেন শেষের দিকে অনেকে ইনিশিয়াল এনথুজিয়াজমের পরে খুব একটু ঝিমিয়ে যাচ্ছিল, তো লোককে জানানো যাবে না যুদ্ধ হচ্ছে, সুতরাং পিপুল উইল বি মোর মোটিভেটেড। তো 2টা কারণেই আমরা খালেদ মোশাররফকে নিয়ে যেতে চাচ্ছিলাম। হঠাৎ দেখি একদিন আমাকে থার্ড ডেতে
ও এর মধ্যে ওরা খালেদ মোশাররফকে বলছে সাইন দিস ফর্ম, ইউ নিড অ্যান অপারেশন। ওটাকে বলে একটা অ্যানজিওগ্রামের মতন, এটা দিয়ে দেখবে ব্রেনের কোথায় স্প্লিন্টারটা আছে। প্লেন এক্সরেতে দেখা যাচ্ছে কোথায় আছে, কিন্তু অ্যানজিওগ্রাম করলে বোঝা যাবে কোন আর্টারি কী কী আছে এটা ওটা। যাই হোক, তো উনি সেটা সাইন করছেন না, বলছেন না আমার অপারেশন তো এখানে হবে না। অ্যান্ড দে গট ভেরি অ্যানয়েড, ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান কমান্ড হসপিটালের ডাক্তার, লখনৌ হসপিটালের নিউরোসার্জন, দে আর ভেরি অ্যানয়েড। তো বললো কী হবে, বলে আমার চিকিৎসা বিলাতে হবে। এই বলাতে একটু পরে বুঝতে পারলাম যে ভুল হয়ে গেছে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়া দি আমেরিকান 7th ফ্লিট ওয়াজ ইন দ্য বে অফ বেঙ্গল। ওরা থ্রেট করছে যদি ইন্ডিয়া কিছু করে, অ্যাটাক করে, তাহলে আমেরিকা উইল ডিফেন্ড পাকিস্তান অ্যান্ড অল দিস বিজনেস। সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ নট ভেরি হ্যাপি। তখন ওরা যখন জানতে পারলো যে আমি এটা নিয়ে চেষ্টা করতেছি, and they stopped me going out. They actually kept me in house arrest or room arrest করে রেখে দিল প্রায় 4 দিন। এবং প্রত্যেকদিন আমাকে খালেদ মোশাররফ ওখানে নিয়ে যেত, একবার করে বলতো আস্ক হিম টু সাইন দিস ফর্ম, আদারওয়াইজ হি উইল নট বি। তখন আমাকে বললো যে মুবিন, টেল হিম টু সাইন, আদারওয়াইজ হি উইল নেভার গো টু আমেরিকা, ইংল্যান্ড ফর ট্রিটমেন্ট। তখন আমি ওনাকে শেষের দিকে বললাম যে খালেদ ভাই, আপনি সাইন না করলে তো হবে না, কেননা এরা এটা করতে যাচ্ছে। বলছে না মুবিন, তুমি আমাকে নিয়ে যাওয়া, বিলাতে চিকিৎসা হবে, এটাই আমার কথা ছিল, তোমার কথা ছিল, তো করো। তো এর মধ্যে শেষের লাস্ট ডেতে যেদিন হবে, 1 দিন বা 2 দিন আগে আমি বললাম খালেদ ভাই, এখন তো সাইনটা করেন, এটা তো ইনভেস্টিগেশন, আর আমি এখনও খবর পাই নাই যে আপনার ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাজ এ গভর্নমেন্ট ওরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করতো না, যদিও বহু ব্রিটিশ এমপি সাপোর্ট করতো, পিটার শোর, জন স্টোন হাউস, এরা সবাই সাপোর্ট করতো। গভর্নমেন্ট কিন্তু ওয়েস্টার্ন গভর্নমেন্ট আমাদেরকে খুব একটা সাপোর্ট তখন করে নাই, আমেরিকা করেনি, ব্রিটিশ করেনি। তো উনি ওটা সাইন করলেন, এবং তারপরের দিনই আই ওয়াজ অলমোস্ট হাউস, আমাকে অ্যারেস্ট করে রেখেছিল প্রায় 7 দিন ওই রুমে। ওই লাস্ট ডে 1 দিন আগে, যেদিন ওনার অপারেশন হবে তার আগের দিন হলো কি, অপারেশন ঠিক না, ওটাকে অ্যানজিওগ্রাম বলে, ইনভেস্টিগেশন। খালেদ মোশাররফের শালা হলো দীপু আর বাদল, ওরা এসে পৌঁছলো। ওরা এসে পৌঁছানোর পরে ইন্ডিয়ান আর্মি থেকে একজন এসে বললো যে ইউ আর নো মোর নিডেড, হিজ ক্লোজার রিলেশন হ্যাজ কাম, ইউ বেটার গো ব্যাক। তখন আমি বললাম ঠিক আছে যাব। তখন দেখলাম ওরা একটা আর্মি কর্নেল মেজরকে দিয়ে আমাকে একটা ট্রেনের বগিতে উঠালো, ফার্স্ট ক্লাস বগিতে না সেকেন্ড ক্লাস বগিতে, ওটা এসে লক করে দিল। লক করে দিয়ে আমাকে নিয়ে গেল। আমরা কলকাতা পর্যন্ত আসলাম। কলকাতা এসে আমাকে আরেকটা মিলিটারি অফিসারের কাছে হ্যান্ড ওভার করে শিবপুর আর্মি ক্যাম্পে আমাকে নিয়ে গেল। ওখানে আমাকে 1 দিন ছিলাম ওখানে। তারপরে ওসমানী সাহেবকে খবর দেওয়ার পরে ওসমানী সাহেব, শেখ কামাল তখন এডিসি ছিলেন, শেখ কামালকে দিয়ে আমাকে ওসমানীর কাছে নিয়ে গেল। আমি খালেদ মোশাররফের সহকর্মীদের কাছ থেকে জানতে পারি যে 71 সালের খালেদ মোশাররফ এবং 75 সালের খালেদ মোশাররফের মধ্যে অনেক তফাৎ হয়ে যায়। তার কারণটা হিসেবে অনেকে মনে করতেন তার মাথায় যে স্প্লিন্টারটা ঢুকেছিল সেটার আঘাত দিন দিন তাকে খারাপের দিকে নিয়ে যায় বা তার বুদ্ধিমত্তার প্রশ্ন ওঠে। আমি সালমা খালেদকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কি খালেদ মোশাররফ আর পরের খালেদ মোশাররফ কোনো তফাৎ খুঁজে পেয়েছিলেন কিনা। না না, এগুলা মানুষ বলে না, উনি একই ছিল, এগুলো আমি বিশ্বাস করি না। না তেমন বুদ্ধিমত্তা না, কেন থাকবে না, অবশ্যই ছিল, অবশ্যই ছিল। না অনেক একটা না না, ওনারা ভাবলো যে এই যে 3রা নভেম্বর এটা যেহেতু সাকসেসফুল হয়নি, পরাজয় হয়েছে, সেই জন্য ওনারা ভাবতে পারে যে ওনার বুদ্ধি এটা তো ভাগ্যের কথা, এটা তো হয়ে গেছিল, শেষ মুহূর্তে তো হয়নি, এটা কোনোদিন হতে পারে, এত বড় একটা কম পোস্টে ছিল, এটাও হতে পারে না। একই বুদ্ধি ছিল, কেন বুদ্ধি থাকবে না? ওটা তো কোনো ক্ষতি করেনি, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ওটা ওষুধ দিয়ে অ্যাডজাস্ট করে দিছে। হয়তো সামনে জায়গাটা খুব গর্ত ছিল, যেদিক দিয়ে স্প্লিন্টারটা গেছে ওই হাড্ডিটা ফেলে দিতে হয়েছে আর কি, ইনফেকশনের জন্য, কিন্তু বুদ্ধিমত্তা কেন থাকবে না, একই ছিল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে জানতে পারবেন খালেদ মোশাররফের 3রা নভেম্বর এবং 7 নভেম্বর নিয়ে সালমা খালেদের সাক্ষাৎকার। তাই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।